নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। মিশন ২৬ রাজ্য সরকারের ১৫ বছরের কাজের খতিয়ান নিয়ে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় শান দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও। উন্নয়নের যে পাঁচালী এইরকম দেখতে হবে, কিন্তু যেহেতু কয়েকটা আরো সংযোজন হবে, সংযোজনটা বাকি আছে। আমি যেগুলো বলে দিলাম সংযোজন হবে, সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে 7 দিনের মধ্যে উন্নয়নের পাঁচালীটা রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। বছর গড়ালেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে 15 বছরের কাজের খতিয়ান মঙ্গলবার নবান্নে প্রকাশ করা হলো উন্নয়নের পাঁচালী। পাশে পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে, তারে গৌরব গাথা করতে বর্ণনা, নতুন পাঁচালী গান করেছি রচনা। শোনো শোনো বন্ধুগণ, শোনো দেয়া মন, বাংলার উন্নয়ন করে বিবরণ। আমাদের উন্নয়নের পাঁচালী যেন ঘরে ঘরে পৌঁছে যায়। আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন, আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে। নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে, যে যত তাড়াতাড়ি করবে রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে। এবং মিনিস্টারদেরও বলবো এসব ব্যাপারে লক্ষ্য রাখতে। আর সিএস কে বলবো এই কাজগুলো ঠিকমতো মনিটর হচ্ছে কিনা। 10 জন অবজারভার তো আমরা সিনিয়র পাঠাচ্ছি জেলায় জেলায় দেখার জন্য, কিন্তু তা সত্ত্বেও একটা মনিটরিং টিম স্টেটের থেকে করে দেওয়া। গত কয়েকটি নির্বাচনে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে, 26-এর আগে তাই নজর মহিলা ভোটে। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা 12 করে পায়, তাহলে বছরে তারা কত পাচ্ছে? 14,000। তাহলে 14 5 দিয়ে গুণ করুন, 70 হয়ে গেল। তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরো তৈরি হবে। একদিকে সরকারের উন্নয়নের খতিয়ান, অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। তাতেও মনে রাখবেন, দয়া করে যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা পলিটিক্যাল মিটিং নয়, এটা গভর্নমেন্টের মিটিং। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, শুধু ঝগড়া করা নয়। উন্নয়নের পাঁচালী নামক এই রিপোর্ট কার্ডকে সঙ্গে রেখেই যে 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল রাজনীতির ময়দানে ঝাঁপাবে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রিপোর্ট কার্ডের পাল্টা চার্জশিট, বিধানসভা ভিত্তিক কর্মসূচি ঘোষণা বিরোধী দলনেতার। আপনি 11, 16, 21-এর বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন? আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে 294টা কেন্দ্রে যাব, আপনার এমএলএদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব।
বিরোধীদের চাপে সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি মোদী সরকার। আগামী মঙ্গলবার এসআইআর নিয়ে আলোচনা হবে লোকসভায়। 10 ঘন্টার সময় দিল কেন্দ্র। শীতকালীন অধিবেশনের শুরু থেকে এসআইআর নিয়ে আলোচনা চেয়ে চড়া সুর বিরোধীদের। এসআইআর নিয়ে শুরু থেকেই গরম সংসদের শীতকালীন অধিবেশন। সংসদে এসআইআর নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা, যার জেরে মঙ্গলবার দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভা। এসআইআর বিক্ষোভ চলে রাজ্যসভাতেও। দিনের শেষে সংসদের বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৈঠকের পর মন্ত্রী জানান, এসআইআর নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার। ऑल पार्टी फ्लोर लीडर्स का मीटिंग अच्छी तरह से हुई है। इस बात पे सहमति हो पाया है कि मंडे को लोकसभा में वंदे मातरम के 150 साल पूरे होने पर हम विशेष चर्चा करेंगे। मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। 10 घंटे का टाइम तय किया गया है। रिफॉर्म्स का जब चर्चा होगी तो एसआईआर का मुद्दा भी वो उठा सकते हैं। বাদল অধিবেশনের সময়ও 5 সপ্তাহ ধরে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজু এবং এলওএইচ নাড্ডাজি সবাই বলে গেছিলেন যে আমরা আলোচনা করব, কবে করব জানাবো। শেষ পর্যন্ত ওরা আলোচনা করেননি, ফলে ওদের কথার ভরসা ওরা নিজেরাই হারিয়েছে। যদি আলোচনা করে আমরা স্বাগত জানাই, আলোচনা তো অবশ্যই করা উচিত। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন সোশ্যাল মিডিয়ায় লেখেন, সংসদ যাতে মসৃণভাবে চলতে পারে তার জন্য দায়িত্বশীল বিরোধীদের যা করা উচিত আমরা তাই করেছি। এসআইআর নিয়ে আলোচনা অবশ্যই সবার আগে, কিন্তু সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে আমরা কৌশলে বদল করেছি। সরকারের প্রস্তাব মেনে নিয়েছি। আলোচনায় আমরা সরকারের আসল রূপ সামনে এনে দেব। এর আগে এদিন সকালে সংসদের মকদ্দরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। লোকসভা শুরু হতেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they're refusing to talk about anything. So it's very easy to blame the opposition. But the fact is they are not allowing any discussion on anything. And that is not democracy. রাজ্যসভায় অধিবেশন চলে, স্লোগান বিক্ষোভও চলতে থাকে। বিক্ষোভ থামাতে বিরোধী নেতাদের বৈঠকে ডাকেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু বলেন, সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি। বিরোধী নেতারা তাকে বলেন সংসদের ভিতরে গিয়ে তা ঘোষণা করতে। দুপুরে রাজ্যসভায় দাঁড়িয়ে কিরেন রিজিজু বলেন, কেন্দ্রীয় সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি, তবে আগে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত হবে এসআইআর নিয়ে কবে এবং কতক্ষণ আলোচনা করা যায়। পাল্টা বিরোধীরা বলেন, এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এতজন মানুষের প্রাণ গিয়েছে, এসআইআর নিয়ে সবার আগে আলোচনা করতে হবে। বিরোধীদের দাবি মানতে চায়নি সরকার পক্ষ। তারপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। इतनी बड़ी बिहार में हार हुई, एक व्यक्ति ने कॉम्प्लेन नहीं किया करोड़ों वोटर्स में कि हमारा नाम गलत कटा या हमको वोट देने नहीं दिया गया। बिहार में किसी बीरो ने कहा कि हमको दबाव पड़ रहा है। तो ये कहानी कहां से आ रही है? क्योंकि बंगाल में घुसपैठियों को बचाने की कवायद चल रही है ताकि उनकी सरकार में घुसपैठिए वोट दें। দিনের শেষে যদিও বিরোধীদের দাবি মেনে নেয় সরকার, আগামী মঙ্গলবার লোকসভায় এসআইআর নিয়ে আলোচনা। নিউজ 18 বাংলা। জামিন পেলেও কবে ঘরে ফেরা সোনালীদের? আজ বাংলাদেশ কোর্টে সোনালীদের হাজিরা। আজ ফের হাজিরা সোনালী সহ 6 জনের। বাংলাদেশের সন্দেহে জোর করে সীমান্ত পার। সোমবার বাংলাদেশের কোর্টে সোনালীদের জামিন পেলেও এখনো বাংলাদেশেই সোনালীরা। এক বাংলাদেশের বাড়িতে আছেন সোনালীরা। অক্ষয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয়, এই জায়গা থেকেই উদ্বেগ বীরভূমে যে সোনালী খাতুন তিনি কবে ফিরবেন বীরভূমে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজকে বীরভূমের অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালী খাতুন সহ 6 জনের এই মামলার আজকে কিন্তু জামিন আছে, এই হাজিরার দিন আছে। আগের দিন তাদের জামিন হলেও তারা এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না। তার কারণ বাংলাদেশের আদালত শর্ত সাপেক্ষে তাদের জামিন দিয়েছে এবং আজকে সেই মতো তাদেরকে হাজিরা দিতে হবে সেই বাংলাদেশের আদালতে। এবং আজকে এই মামলার
সুপ্রিম কোর্টেও কিন্তু শুনানির দিন আছে। তার কারণ সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে মানবিকতার খাতির কেন্দ্র সরকারকে, এই যে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, তাকে মানবিকতার খাতির থেকে ভারত সরকার যাতে ফিরিয়ে আনে সেই নির্দেশ কিন্তু দিয়েছে। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এবং কি রায় দেয় সেদিকেও তাকিয়ে সকলে। পাশাপাশি এখনো পর্যন্ত এই যে সোনালী খাতুন এদের জামিন হওয়ার পরও তারা কি দেশে ফিরতে পারছে না, সেই নিয়ে কিন্তু পরিবারও এখনো কিন্তু চিন্তায়। একেবারে পরিবার এখনো উদ্বেগে। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে ফের সোনালী মামলার শুনানি, অন্তঃসত্ত্বা সোনালীকে দেশে ফেরানোর আর্জি বাবার। আগের শুনানিতে কেন্দ্রকে মানবিক হওয়ার পরামর্শ কোর্টের। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, বীরভূমে সোনালী খাতুনের পরিবারে তো উদ্বেগ বাড়ছে, কারণ জামিন হয়ে গেছে কিন্তু এখনো বাড়ি ফিরতে পারেননি। কবে বাড়ি ফিরবেন সেদিকে একাধিক প্রশ্ন রয়েছে এবং আজ নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকেও। একেবারে দেখো, কারণ আজকে সুপ্রিম কোর্টের কেন্দ্রের তরফ থেকে জানানো হবে যে মানবিকতার খাতিরে তারা কি পদক্ষেপ করছে এবং একই সঙ্গে এই মামলার শুনানিও হবে। এর আগে যে দুদিন এই মামলার শুনানি শুরু হয়েছে তার প্রথম দিন সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতির বেঞ্চ তারা উল্লেখ করেছিলেন যে যে সমস্ত নথি শুনানির রয়েছে সেই সমস্ত নথি কিন্তু দেখি সেগুলো সাক্ষ্য প্রধান হিসেবেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে তিনি অনুপ্রবেশকারী নাও হতে পারেন। এবং দ্বিতীয় দিন যখন বধূ শেখ অর্থাৎ সোনালী খাতুনের বাবার তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যে অ্যাডভান্স প্রেগনেন্ট রয়েছেন সোনালী খাতুন, ফলে মানবিকতার খাতিরে তাকে দেশে আসতে দেওয়া হোক, সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত কিন্তু কেন্দ্রকে বলেছিল যে তারা কোনো নির্দেশ দিচ্ছেন না, কিন্তু মানবিকতার খাতিরে কেন্দ্র যেন বিষয়টি খতিয়ে দেখে। ফলে আজকে যখন মামলার পুরোদস্ত শুনানি শুরু হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের কি নির্দেশ থাকে, কি অবজারভেশন থাকে এবং কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু উঠে আসবে। প্রায় 6 মাস পরে জেল মুক্তি, কিন্তু ঘরের মেয়ে কবে ঘরে ফিরবেন? বীরভূমে উদ্বেগে পরিবার। প্রথমে জোর করে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ, তারপর সেখানে প্রায় 6 মাস জেলে, সোমবার জামিন, সোমবারই জেল মুক্তি। সোনালীরা এবার তাহলে ঘরে ফিরবেন কবে? বীরভূমে পথ চেয়ে বসে পরিবার। মঙ্গলবার তারা ভিডিও কলে কথা বলেন সোনালীর সঙ্গে। আমাদেরকে দেশে ফিরাবার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমাদের কি অপরাধ কি আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে? ভারত সরকারকে বলতে চাই কি আমাদেরকে জলদি অনুরোধ করছে, ভারত যেতে চাই, দেশ ফিরে যেতে চাই। আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা তো বহুত খুশি আছি, বাংলাদেশ টাকা জামিন পেয়ে আছে, সুপ্রিম কোর্ট টাকাও রায় দিয়ে আছে। কেন্দ্র সরকার এখন কি করছে, কি আশায় আছে, আমরা তো বসে আছি, আমার মেয়ে ঘরে আছি। দিল্লিতে কাজে গিয়ে বিপাকে পড়েন বীরভূমের সোনালী খাতুন ও তার পরিবার। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। সোনালী ও তার স্বামী, নাবালক ছেলে সহ আরো 3 জনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। সেই থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। সোমবার 6 জনের জামিন মঞ্জুর করা হয়। জেল থেকে মুক্তি পান সোনালীরা। বাংলাদেশের স্থায়ী বাসিন্দার জিম্মায় দেওয়া হয়েছে এবং প্রতি 10 দিন পর পর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে ভারপ্রাপ্ত অফিসার এসে দেখে যাবে এবং তিনি কোর্টে রিপোর্ট করবেন। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। 24 জুন আটক, 26 জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। আমাদেরকে দেশে ফিরাবার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমাদের কি অপরাধ কি আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে? ভারত সরকারকে বলতে চাই কি আমাদেরকে জলদি অনুরোধ করছে, ভারত যেতে চাই, দেশ ফিরে যেতে চাই। আমাদের খুব সমস্যা হচ্ছে। নিউজ 18 বাংলা। আর সোনালী খাতুনকে ফেরানো নিয়ে জোর রাজনৈতিক চর্চা। কেন সোনালীকে ফেরাতে পারছে না কেন্দ্র? প্রশ্ন তুলে তোপ কুণাল ঘোষের। শুধু সোনালীকে নিয়েই মাথা ব্যথা কেন? পাল্টা প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যর।
কেন এখনো সোনালীকে ভারতে ফেরানো যাচ্ছে না, বাংলায় ফেরানো যাচ্ছে না? কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে এর জবাব দিতে হবে। বিজেপি চক্রান্ত করে বঙ্গবাসী এবং বঙ্গভাষী আক্রমণ চালাচ্ছে। এতদিন কেন আটকে থাকতে হলো? জামিনের পরেও ফিরতে পারছে না, তারপরেও নাকি তাকে সেখানে হ্যারাস করা হচ্ছে। যত বড় বড় কথা 56 ইঞ্চির গল্প, ইচ্ছাকৃতভাবে এই বিলম্ব ঘটাচ্ছে তারা। মানবিকতা শুধুমাত্র সোনালী খাতুনের ক্ষেত্রে কেন? সোনালী খাতুনের বিষয়টাও মানবিক মুখ নিয়ে দেখার দরকার, কিন্তু একটা সোনালী খাতুন নিয়ে এত মাথা ব্যথা কেন? তো লক্ষ লক্ষ সোনালী খাতুনরা টিনা মিনা ডিগার নামে এই গুড়গাঁওয়ে ছিল, নয়ডায় ছিল, সব খালি। কলকাতা সেক্টর 5, রাজারহাট খালি। লক্ষ লক্ষ সোনালী খাতুন আছে, পশ্চিমবঙ্গের মাটিতে ভোটার লিস্টে নাম ঢুকে আছে। এটা পশ্চিমবঙ্গে সম্ভব, এগিয়ে বাংলা। জলপাইগুড়িতে স্বপ্নের বাড়ি, বাংলার বাড়ি। স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আমন্ত্রণ। একসময় ছিল বেড়া আর খড়ের দেওয়াল, মাটির মেঝে, এখন পাকা বাড়ি। এ যেন স্বপ্ন হলেও সত্যি। আগে তো আমাদের টিনের ঘর ছিল, তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে। স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আমন্ত্রণ, মিষ্টি মুখ। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। জলপাইগুড়ি সদরে এমন ৯,৯২০টি বাড়ি তৈরি হয়েছে। এর মধ্যে মণ্ডলঘাট এবং খারিজার বেরুবাড়ির 5টি বাড়িতে সোমবার গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্থানীয় বিডিও, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে। অপূর্ব, খুবই ভালো লাগছে। এই যে মমতা দিয়ে সহযোগিতায়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি, এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ। আরে বাবা, এই টাকা না হলে আমার ক্ষমতাই ছিল না, সাহসে পাইনি। খারাপ ছিল, প্রশাসন খারাপ ছিল। আর এখন তো বেশ খুব ভালো, সুন্দর হয়েছে। আজকে হলো এই যে গৃহপ্রবেশ করতে হয়, এটা আনন্দ, খুব ভালো। বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন, মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায়, তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং এরকম ধরনের একটা আমন্ত্রণ পেয়ে আমরা খুবই অভিভূত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর ছাদ দিচ্ছেন। কি সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।